কোনো শর্ত আমি মানতে পারবো না জাঙ্কুক। না মানলে কি করার, এখানে থাকো তবে। দম থাকলে আপনি আমার শর্ত মেনে দেখান। জাঙ্কুক ভ্রু কুঁচকালো, হেসে এগিয়ে এলো তার তের কাছে। তুমি কি শর্ত দেবে আমায় প্রিটি গার্ল? আপনার শর্তে কোথাও আমার মতামত আছে? বললাম আমি তে নই। তারপরেও আচমকা জাঙ্কুক ধমক দিল। তার ধমকে কেঁপে উঠল ভি। কথা বলার নিঃশ্বাস যেন তার ফুরিয়ে গেছে। নাটক দয়া করে বন্ধ করো, আমাকে আর শাস্তি দিও না। আমাদের কি সম্পর্ক আজ কিসে পরিণত হলো বুঝতে পারছো তুমি? আপনি আমার জীবনটা যে পাটায় ফেলে পিষে দিচ্ছেন সেটা কি বুঝতে পারছেন না? যদি সুন্দর জীবন চাও আমার হাত ধরে উঠে এসো, সব পাবে সব। আর যদি আমাকে ঠেলে দু কদম এগিয়ে যেতে চাও, আর ধ্বংস তোমার অনিবার্য। ভি হাসলো। তার এখন আর এই জাঙ্কুক লোকটাকে ভয় লাগছে না, না একটুও না। ভালোবাসার মরিচিকায় ছুটে লোকটা সুদূর ইতালি থেকে বাংলাদেশে এসেছে। কত বড় বোকা এই লোকটা। তোর জন্য কি মেয়ের অভাব হয়েছে? তোর সুন্দর হ্যান্ডসাম ক্রাশ বয়। তুই যাবি আমেরিকা, কানাডা, লন্ডন, যেখানে খুশি যা। তুই কেন বাংলাদেশে এসে আমাকে শোলে চড়াবি? আমার জান, কি ভাবছো? জাঙ্কুকের কথায় চমকে উঠে ভি। ভাবনার জগৎ থেকে বেরিয়ে বসলো বিছানায়। আমরা চিরকুট গেম খেলবো। আপনার চারটে শর্ত চিরকুটে লেখা থাকবে, আমার চারটা শর্ত চিরকুটে লেখা থাকবে। সেই শর্তনামা 8টা চিরকুটের সাথে 4টা খালি কাগজের চিরকুট থাকবে। টোটাল 12টা চিরকুট। খেলার নিয়ম, চিরকুটগুলো এলোমেলো করে দেওয়া হবে। সেখান থেকে প্রথম চয়েস আপনি করবেন। আমরা 2 বার করে মোট 4টা কাগজ তুলবো। যদি আপনার একটা শর্ত উঠে যায় তবে সেটা আমি মানতে বাধ্য। আমার শর্ত উঠলে আপনি মানতে বাধ্য। যদি সাদা কাগজ উঠে তাহলে আপনি প্রথমবারে হেরে গেছেন। না শর্ত মানতে পারবেন, না শর্ত দিতে পারবেন। জাঙ্কুক দেরি করলো না, সে সম্মতি জানালো ভি এর কথাই। নিজ হাতে সবটা চিরকুট লিখলো ভি। একটা বাটিতে রেখে সব চিরকুট এলোমেলো করে ধরলো জাঙ্কুকের কাছে। জাঙ্কুক ভয় নিয়ে তুললো একটি চিরকুট। চিরকুট খুলতেই একগাল হাসে সে। ভিকে 3 সপ্তাহ সময় দেওয়া হবে। এরপর জাঙ্কুক তার ভাঙ্গা বাংলায় সম্পূর্ণ কথা উচ্চারণ করার আগে কাগজটা ছিনিয়ে নিল ভি। চিরকুটের লেখা পড়ে মেয়েটার বেহাল দশা। প্রথম দামে কিনা জাঙ্কুকের শর্ত। সে বিড়বিড় করে আবার পড়লো। ভিকে 3 সপ্তাহ সময় দেওয়া হবে। এরপর জাঙ্কুকের যে কোনো শর্ত সে মানতে বাধ্য। মাই প্রিটি গার্ল, মানবে তো সব শর্ত? ভি জাঙ্কুকের হাতের দিকে তাকালো। ছেলেটা সব ভিডিও করে রাখছে, বলা তো যায় না। ভি যদি তার শর্ত ভাঙে? এবার পালা ভি এর। মেয়েটা অনেক ভেবে চিন্তে চিরকুট তুলতে চিরকুটটা খুলে যেন সে হতাশ হলো। চিরকুটের লেখা ছিল, পরিবারকে মানিয়ে ফি জাঙ্কুককে বিয়ে করবে। জাঙ্কুক পুনরায় হাসলো। দুদিক থেকে এসে জিতে গেছে। তৃতীয়বার চিরকুট তুললো জাঙ্কুক। সেখানে কিছুই লেখা নেই, অর্থাৎ সাদা কাগজ। চতুর্থবার চিরকুট তুললো ফি। চিরকুটের লেখা দেখে চকচক করে উঠে মেয়েটার 2 চোখ। আজ ভিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে হবে। জাঙ্কুকের কোনো হেলদোল হলো না, কারণ জাঙ্কুকের বড় শর্ত ছিল ভিকে পাওয়া, যা ইতিমধ্যে সে পেয়ে গেছে। নতুন জামা পরে নিজেকে আয়নায় দেখছে ভি। আজ তার খুশির দিন। শুধু খুশির দিন নয়, মহা খুশির দিন। ঝটপট তৈরি হয়ে চুলগুলো উপরে তুলে বাঁধতে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে সে। তার গলায় থাকা কালচিটে দাগ বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আঞ্জুমের সাথে চোখাচোখি হয়ে ভীষণ লজ্জায় পড়ে ভি। আঞ্জুম এসেছিল তাকে সাহায্য করতে। দরজায় এসে উপস্থিত হয় জাঙ্কুক। জাঙ্কুককে দেখে আঞ্জুম দ্রুত বেরিয়ে যায় কক্ষ ছেড়ে। আমার জান, তোমাকে এত প্রাণবন্ত লাগছে কেন? নিশ্চয়ই আমাদের বিয়ের শর্ত দেখে। আর কিছু বলবেন? ইয়েস, এখানে একটা সই চাই জান। কিসের সই? কোন মতলবে এসেছেন এখানে? বিয়ের সন্দিহান দৃষ্টির অগোচরে ফিসেল হাসলো জাঙ্কুক। হাতে থাকা কাগজটা বাড়িয়ে দিল তার দিকে। ভি বেশ মনোযোগ দিয়ে পড়লো কাগজটা। এখানে লেখা, এতদিন সে জীবন জাঙ্কুকের বাড়িতে ছিল এবং এই সম্পর্কে বৃত্তান্ত। অহেতুক একটা কাগজে সই করতে কয়েক সেকেন্ড সময় নিল ভি। এটার জন্য আবার স্টাম্প লাগে? অদ্ভুত লোক আপনি। আর একটা স্টাম্প আনুন, আমি যে আপনার মাথা ফাটিয়েছি নির্দ্বিধায় সই করে দেব। এত স্টাম্প দিয়ে কি হবে চান? একদম বিয়ের স্টাম্প এনে দিই? যত সব। মনে মনে যত রকম গালি জানে সবটা গালি জাঙ্কুকের জন্য উজাড় করে ঢেলে দিল ভি। জাঙ্কুকের চোখ যায় ভিয়ের গলায়। তার অতি ভালোবাসা যখন রাগের রূপ নেয় তখনই তার তেকে আঘাত দিয়ে বসে। জাঙ্কুক তার তেকে কাছে আনলো। কালচিটের দাগটায় ঠোঁট ছুঁয়ে বাঁকা হেসে বলে, তোমার হবুবার কাইকে এই দাগটা দেখাবে। আশা করি তোমাকে বিয়ে করার সাথ এক নিমেষে তার মাথা থেকে চলে যাবে। অসভ্য লোক। আমি আরো অসভ্যতা করতে চাই, কিন্তু সুযোগের অপেক্ষা।
ফি তৈরি হয়ে যখন কক্ষ থেকে বের হলো, আশেপাশের পরিবেশ থেকে এক মুহূর্তের জন্য থমকে গেল। টানা কয়েকদিন একটা কক্ষে ছিল সে। এই বাড়ির কোনো কিছুই সে জানে না। রাজপ্রাসাদের ন্যায় সাজানো একটি বাড়ি, দেয়ালে বড় করে দুটো ছবি টাঙানো আছে, একজন হাস্যোজ্জ্বল বাঙালি নারীর ছবি, তার পাশে একজন দেখতে ঠিক জাঙ্কুকের মতো, বলা চলে হুবহু জাঙ্কুক, শুধু ছবির মানুষটা বয়সের ভারে চামড়া কুচকেছে, অন্যজন তাগড়া যুবক। ফিয়ের অবাক চাহনি দেখে জাঙ্কুক বলে, তোমার শ্বশুর শাশুড়ি, বাজে বকবেন না। আর তো 3 সপ্তাহ, এরপর তুমি আর আমি মিলে সুইট হানি হয়ে যাবতে। ভি বিরক্ত নিয়ে ছুটে চললো সামনের দিকে। আঞ্জুম দাঁড়িয়ে আছে এক কোণে, তাকে দেখে মিষ্টি হাসলো ভি। এই বাড়িটা আমার বাবা আমার মাকে গিফট করেছে। বাংলাদেশে আমাদের থাকা না হলেও এই বাড়িটার দেখাশোনার জন্য আলাদা লোক রাখা আছে। তোমাকেও একটা বাড়ি গিফট করবোতে। প্রয়োজন নেই আমার, এর থেকে ভালো আমাকে নিস্তার দিন। কি বললে বুঝলাম না। জাঙ্কুক পুরো কুচকালো, সে নিস্তারের অর্থ বুঝলো না। সুবিনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির পথে। অসুস্থ স্বামীকে নিয়ে বেশ বেগ পোহাতে হলো না ইয়ঞ্জুলের। তার ভাইরা অর্থাৎ ভিয়ের মামারা যথাসাধ্য সময় দিচ্ছেন তাদের, যে কোনো প্রয়োজনে না চাইতে তারা এসে হাজির। সুবিনের হঠাৎ অসুস্থতার মূল কারণ আকস্মিক তিনি উত্তেজিত হয়ে যান। শুক্রবার বিয়ের দিন দুপুরে বরযাত্রী বের হওয়ার আগে কায়ের বাড়িতে এসে উপস্থিত হয় কায়ের প্রেমিকা। মেয়েটা অতিথি ভরা বাড়িতে বেশ সিন ক্রিয়েট করেছিল। মেয়েটা শেষ পর্যায়ে বারবার হুমকি দিয়েছে যে করে এই বিয়ে সে ভাঙবে। কায়ের বাবা মা সেদিন সবার সামনে ছেলেটাকে নির্দোষ প্রমাণ করলেও প্রকৃতপক্ষে তারাও জানতো এই মেয়ের সাথে কায়ের সম্পর্ক আছে। এসব কথা যখনই সুবিন খোঁজ নিয়ে জানতে পারেন, তখনই তিনি ভীষণ রেগে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে বুকের ব্যথায় তার শ্বাস বন্ধ হয়ে আসে। কাই আজ আবার সুবিনকে দেখতে এসেছে। কেভিনের সামনে কাইকে দেখে ভীষণ রেগে যান ইয়ঞ্জুন। এখানে কেন এসেছো, আর কি ক্ষতি করতে চাও আমাদের? আন্টি প্লিজ, মানুষ মাত্র ভুল হয়, আমিও ভুল করেছি। আমার মেয়েটার ক্ষতি তোমার মাধ্যমেই হয়েছে কাই। আমার মেয়ে নিখোঁজ আজ এতদিন, তুমি তার খোঁজ এনে দিতে পেরেছো? তোমার সে প্রেমিকা কোথায়? তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা পুলিশকে তার কাজ চালিয়ে যেতে দিন। চুপ থাকো, দূর হও আমার সামনে থেকে। আমার মেয়ের গায়ে যে কালি মাখালে মান সম্মান সবটাই ডুবলো আমাদের। ভি এই মুহূর্তে এসে যদি দাঁড়ায়, আমি তাকে এক্ষুনি বিয়ে করব। আমার পরিবারের বাইরে গিয়ে হলেও আমি তাকে বিয়ে করব। কিন্তু আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব না, কখনোই না। প্রয়োজনে ওর বিয়ে না হলে না হবে, তবুও তোমার কাছে মেয়ে দেব না। এখান থেকে যাও কাই। সিকিউরিটিকে ডেকে বের করতে চাইছি না। কাই দাঁড়ালো না। এতটা অপমানের ভার নেওয়ার সহ্য ক্ষমতা তার নেই। জাঙ্কুকের গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। সারাটা সময় জাঙ্কুক গম্ভীর হয়েছিল, অথচ ভি চাতক পাখির ন্যায় ছটফট করছে। কখন ফিরবে তার নিরে। ভি গাড়ি থেকে দ্রুত নামতে নিলে জাঙ্কুক তার হাত ধরে ফেলে। ছেলেটার চোখে মুখে বিষণ্ণতার বর্ষণ। চলে যাচ্ছ, যাও, দেখা আবার হবে, হতেই হবে। যদি না হয়? তুমি এমনটা করবে না তে। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে এতটা দূরে এসেছো। আমি বোকা, কারণ আমি তোমার প্রতি দুর্বল। যারা ভালোবেসে পিছলে যায় তারাই হয়তো সবচেয়ে বড় বোকা, তাই না তে? আমি কি করে জানবো? আমি তো কাউকে ভালোবাসিনি। যে 3 সপ্তাহ আমি পেয়েছি, সেই 3 সপ্তাহের মাঝে আপনার সত্যিকারের দেখে আমি খুঁজে দেব। বিয়ের বোকা বোকা কথায় হাসলো জাঙ্কুক। করে থাকা প্যাকেটটি ভিয়ের হাতে দিয়ে বলে, এখানে একটা নতুন ফোন আছে। তোমার আগের সিম আছে। তোমার আগের ফোনটা ভেঙে গেছিল, তাই নতুন ফোন দিলাম। লাগবে না, ধন্যবাদ। যেহেতু ফোনটা আমার কারণে ভেঙেছে, সেহেতু লাগবেই। যাও, বের হও আমার গাড়ি থেকে। শেষ কথাটা ধমকের সুরে বলল জাঙ্কুক। বি ভেবাচেটা খেয়ে তাকিয়ে রইল তার পানে। কি অদ্ভুত লোক রে বাবা, যেখানে সারাক্ষণ তার কাছে ঘেঁষে থাকে সেখানে এখন তাকে বের করে দিচ্ছে। সেই গাড়ি থেকে নেমে এগিয়ে গেল হসপিটালের দিকে। হঠাৎ পেছন থেকে ছুটে আসে জাঙ্কুক। ছেলেটা পুনরায় গাড়ির কাছে টেনে আনে ভিকে। একটা স্ট্যাম্প এনে ধরলো ভিয়ের সামনে। এখানে সই করো জান। এটা কিসের কাগজ? তোমাকে যে সেফলি পৌঁছে দিলাম তার প্রমাণ কি? নাও, সই করো। ভি বিরক্ত হলো। বাবা মায়ের কাছে যাওয়ার জন্য তার ভেতরটা কতটা যে ছটফট করছে এই জাঙ্কুক বুঝবে কি? কাগজটা ভাঁজ করে জাঙ্কুক গাড়ির ডেকিতে ধরলো। কাগজটাতে ভি দ্রুত সই করে প্রস্থান করলো। সুবিনের কেবিন খুঁজতে মোটেও দেরি হলো না ফিয়ের। জাঙ্কুক তাকে বলে দিয়েছে
কত তলার কয় নাম্বার কেবিনে আছে তার বাবা। ভিকে দেখে ইয়ঞ্জন খুব বেশি অবাক হলেন না, কারণ তিনি আগেই জানতেন ভি আসছে। মেয়েকে জড়িয়ে ইয়ঞ্জনের আহাজারি বাড়লো। এলোমেলো চুমু খেলো মেয়ের কপালে। ইয়ঞ্জন দরজার দিকে চোখ বুলিয়ে বলে, জাঙ্কুক আসেনি তোর সাথে? ভি যখন কাঁদতে কাঁদতে হেঁচকে তুলছিল, তখন ইয়ঞ্জনের একটি প্রশ্নে তার দম যেন বন্ধ হওয়ার জোগাড় হলো। মা কি করে জানলেন জাঙ্কুকের কথা? তোকে জাঙ্কুক দিয়ে গেল না? হ্যাঁ মানে, ছেলেটা কোথায়? ভি থমকে গেল। মায়ের মুখে জাঙ্কুকের নামটা এত সহজ লাগছে কেন? হাব ভাবে মনে হলো ভীষণ ভাবে চেনেন তিনি। নিয়ন্ত্রণ ভিকে রেখে এগিয়ে গেল দরজার কাছে। জাঙ্কুককে প্রথম দেখায় চিনতে বেশ বেগ পেতে হলো না তার। বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা গোছের ছেলে জাঙ্কুক, তার মাঝে ভিনদেশি ব্যাপারটা বিদ্যমান। জাঙ্কুক মিষ্টি এসে কুশল বিনিময় করলো ইয়ঞ্জনের সাথে। ভিয়ের আতঙ্কিত মুখটা দেখে বেশ হাসি পেল ছেলেটার। আন্টি, আপনি খুব মিষ্টি। ইয়ঞ্জন লজ্জায় চোখে হাসলেন। চেয়ার টেনে বসতে দিলেন জাঙ্কুককে। তুমি আমার জীবন বাঁচালে বাবা। আমার এই একটাই মেয়ে, ওকে ছাড়া আমরা আমাদের বাঁচার কথা ভাবতেই পারি না। কিন্তু আপনার মেয়ে সে কৃতজ্ঞতা রাখেনি আন্টি। এই যে দেখুন, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, 3টে শিটস লেগেছে। সে কি? জাঙ্কুক হাতের ইশারায় ইয়ঞ্জনকে বিচলিত হতে বারণ করে। বিয়ের মুখের দিকে তাকিয়ে বলে, আপনার মেয়ে আমাকে চিনতে পারেনি আন্টি। গতকাল ওনাকে দেখলাম বিয়ের লেহেঙ্গা নিয়ে ছোটাছুটি করছে। পেছন থেকে কয়েকটা ছেলে তার পিছু নিয়েছিল, তাই আমি গাড়িতে তাকে লিফট দিলাম। আমি ওনাকে চিনতে পেরেছি। পেপারে তো ওনার ছবি বেরিয়েছে। যে খুঁজে দিতে পারবে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। ওনাকে পেয়ে আমি আপনাকে ফোন করি এবং সবটা জানাই। ভালো করেছেন আন্টি। ইনোসেন্ট মুখ নিয়ে ইয়ঞ্জনের পানে তাকালো জাঙ্কুক। ইয়ঞ্জনের চোখ ঝাপসা। অপরদিকে ভিয়ের সবটা মাথার উপর দিয়ে গেল। সে মায়ের হাত ধরে ঝাঁকিয়ে বলে, আমার ছবি পেপারে কি করছে আম্মু? বিয়ের পর দিন তোর কোনো খোঁজ না পেয়ে তোর মামা পেপারে তোর ছবি ছাপিয়েছে নিখোঁজ সংবাদ হিসাবে। আমরা কি করব বল? তোকে হারিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। ভি চোখ গরম করে তাকায় জাঙ্কুকের পানে। কি সুন্দর ইনোসেন্ট মুখখানি। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আসলে যে এই ব্যক্তি কাঁচা মাছ গিলে খায়, যাতে কি তা জানে? জাঙ্কুক ইয়ঞ্জনকে বলে, আন্টি, আপনার ফ্যামিলি ঝামেলায় আমার জড়ানো ঠিক নয়। তারপরেও জানতে চাই, কি হয়েছিল বিয়ের দিন? বর যাত্রী আসার আগে কায়ের প্রেমিকা এসে অনেক ঝামেলা করেছে বিয়ে বন্ধের জন্য। মেয়েটা নাকি বারবার হুমকি দিয়েছে, যে করে হোক সে বিয়ে ভাঙবে। কায় যদি তার না হয় তবে কোনো মেয়ের হবে না। এসব আমরা তখনও জানতাম না। হঠাৎ ভি নিখোঁজ, থানা পুলিশ করে আমাদের জান যাওয়ার অবস্থা। চারদিক থেকে কথা শোনাতে কেউ কম শোনায়নি। সবাই আমার মেয়েটাকে দোষারোপ করছে। মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। ফের মামারা খোঁজ নিয়ে জানতে পারেন কায়ের প্রেমিকার কথা, সেই সব হুমকির কথা। আমাদের আর বুঝতে বাকি নেই ভি নিখোঁজের পেছনে ওই মেয়ের হাত আছে। আপনারা সেই মেয়েকে ধরেননি কেন? পুলিশ অনেক খুঁজেছে তাকে, কোথায় আছে কে জানে। তবে এই মেয়েকে যদি পাই, তার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যদি বিয়ে ভাঙার ইচ্ছে থাকতো বিয়ের আগে আমাদের সবটা জানালেই তো পারতো। বিয়ের দিন এসব নাটক, ছি। ঘৃণায় মুখ কুচকালে নিয়ন্ত্রণ। ভি এতক্ষণ সবটাই মন দিয়ে শুনলো। এসব যে জাঙ্কুকের কারসাজি তার বুঝতে তো বাকি নেই। একবার যখন সে নিজের নিরে ফিরেছে, তখন জাঙ্কুকের কোনো পরিকল্পনা সফল হতে দেবে না সে। ইয়ঞ্জনের চোখের দিকে তাকিয়ে ভি বলে, আমি যদি বলি আমার সাথে এসব ঘটেনি মা, তুমি জানলে? দরজায় এসে দাঁড়ায় ভিয়ের মামি। ভিকে দেখে তিনি ভূত দেখার মতো তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। ইয়ঞ্জন টেনে আনলেন ভাইয়ের বউকে। দেখো কারিনা, আমার ভি এসেছে। কারিনা চমৎকার হাসলো। ভিজে এলো তার দু চোখ। ভিকে বুকে জড়িয়ে আর ছাড়তেই চাইলেন না। কোলের ছোট্ট বাচ্চা মেয়েটা ফুপি ফুপি বলে ছুটে গেল ইয়ঞ্জনের কোলে। জাঙ্কুক বাচ্চাটাকে দেখে এগিয়ে গেল। আদরে এই বাচ্চাটাকে কোলে না নিয়ে থাকা যায়? এই যে লিটল ফেরি, নাম কি তোমার? ইয়ঞ্জন জাঙ্কুককে উদ্দেশ্য করে বলেন, আমার ভাইজের নাম নুহা, আর উনি আমার ভাইয়ের বউ কারিনা। তুমি আন্টি বলে ডাকতে পারো। জাঙ্কুক তার ভাঙ্গা বাংলায় কুশল বিনিময় করলো কারিনার সাথে। ফিনদেশি মানুষ দেখে ভীষণ অবাক হলেন কারিনা। ইয়ঞ্জনের কাছে ইশারায় জানতে চাইলো কে উনি। জাঙ্কুক চোয়াল শক্ত করে ভিয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটা একটু আগে ঠিক কি করতে চাইছিল তা বেশ ভালোভাবে বুঝতে পারছে জাঙ্কুক। আন্টি, আঙ্কেল কোথায়? কিছু টেস্ট করার আছে, তাই ভিয়ের মামা নিয়ে গেছে তাকে। চলে আসবে, তুমি একটু অপেক্ষা করো। পরপর দুটো চর গালে পড়তে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কাই। হসপিটাল থেকে তাকে যে ইয়ঞ্জন অপমান করে তাড়িয়ে দিয়েছে, এসব কথা মাকে বলায় তিনি যেন আরো বেশি ক্ষুব্ধ হলেন। তোকে কি বলেছিলাম, বিড়ালের মতো বেহায়া হতে হবে, এমনি এমনি সুবিন মেয়ে দেবে না। মা,
আমি আর কি করতে পারি, বিয়ের আগে থেকে ফিকে এক্সট্রা কেয়ারের নাটক দেখে সবার চোখের মনি হয়েছিলাম। আর এখন জানো ফি একটা বোকা মেয়ে, ওকে আমি নিশ্চয়ই মানিয়ে নিতে পারবো। তোর গার্লফ্রেন্ড কোথায়? জানি না, যোগাযোগ নেই আমার সাথে। প্রেম করতে গেলি কেন ওর সাথে? প্রেম যখন করলি শুতে গেলি কেন? শুতে যখন গেলি তখন তোদের জন্য বাজারে। কায়ের মা থেমে গেলেন, গাল ভর্তি থুতু ছুড়ে ফেললেন ছেলের মুখে। অর্থকরী সম্পদ তাদের কম নেই, কিন্তু তিনি ছেলের বউ এমন চান যেন ভবিষ্যৎ ভাগিদার একমাত্র তার ছেলে হতে পারে। ফিয়ের কোনো ভাই বোন নেই, বাবার অর্থ সম্পদ সবটাই একমাত্র মেয়ের দখলে যাবে। তাই তো ফিয়ের সাথে বিয়ে নিয়ে এতটা মাথা ব্যথা কায়ের পরিবারের। ফিয়ের মতো মেয়ে হাতছাড়া করেছিস মানে বিশাল লসে পড়েছিস, মাথায় রাখবি। আমি ফিকে ঠিক ম্যানেজ করে ফেলবো মা, চিন্তা করো না। কারিনার সাথে কথায় বিবর ফি আর খেয়াল করলো না জাংকুক কোথায় কিংবা জাংকুকের কোলে থাকা নুহা কোথায়। হঠাৎ অপরিচিত ফোনের রিংটোনে চমকে গেল সবাই। বেডে থাকা ফিয়ের রাখা প্যাকেটটি থেকে শব্দ আসছে। ফি বুঝতে পারলো এটা তো জাংকুকের দেওয়া ফোন। 2-4 না ভেবে ফোন তুললো সে। নাম্বারটা জাংকুক নামে সেভ করা ছিল বলে সবার থেকে আড়ালে গিয়ে ফোন তুললো ফি। হ্যালো, কে বলছেন? তে নাম্বার সেভ করাই ছিল, আবার জানতে চাইলে কেন? আজকাল কি সব ভুলে যাও? বাজে কথা না বলে ফোন করেছেন কেন? বাজে কথা আমি বলি না, তুমি বলো। তখন আন্টিকে কি বলতে চাইছিলে? সবাইকে সবটা জানাবো আমি। আপনি আমাকে গতকাল খুঁজে পেয়েছেন নাকি সে বিয়ের দিন থেকে একের পর এক ঝামেলা আপনি করেছেন? আমার জান, তুমি খুব বোকা। কায়ের সাথে যা যা হয়েছে এগুলো সবটাই আসল ছিল, কোনোটাই নকল না। মাঝখান থেকে আমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম, সবাই এখন দোষ দিচ্ছে। কায়ের গার্লফ্রেন্ড তোমার ক্ষতি করতে চেয়েছিল, তাই তুমি নিখোঁজ ছিলে। এখন যদি কায়ের গার্লফ্রেন্ডকে উপস্থিত করা হয়, সে যদি বলে তোমার কোনো ক্ষতি সে করেনি, তখন আর কি? আমি সবাইকে বলে দেব আপনি আমায় নিয়ে গেছিলেন। আমার জন্য বেশ উপকার হবে ব্যাপারটা। আমিও সবাইকে বলে বেড়াবো তোমার আর আমার সম্পর্কের কথা। এটাও বলবো তুমি আর আমি এক বাড়িতে স্বামী স্ত্রীর মতো ছিলাম। জাংকুক, লিমিট ক্রস করবেন না। লিমিট ক্রস তুমি করেছো বলেই আজ আমি এই পর্যায়ে এসে ঠকেছি। এতটা মিথ্যাচার করতে পারলে আমার সাথে? আমার ভালোবাসার সুযোগ নিয়েছিলে তুমি, বাদ দিলাম সেসব কথা। আমাদের শর্তের কথা ভুলে যাওনি তাই না? বাবা মাকে মানিয়ে তুমি আমাকে বিয়ে করবে। এই স্বপ্ন আপনার স্বপ্নই থাকবে, আমিও দেখবো কি করে কি হয়। তুমি যে পাল্টে যাবে এসব আমি জানতাম। জাংকুক কাঁচা খেলোয়াড় নয়। যাই হোক, তুমি কি সবাইকে এতদিনের ঘটনা সবটা বলবে? অবশ্যই বলবো, থানা পুলিশ যা যা লাগে সবটাই করব। নুহা কোথায়? হঠাৎ জাংকুকের এমন প্রশ্নে ঘাবড়ে গেল ফি। হ্যাঁ তাই তো, নুহা কোথায়? গুঞ্জনের কাছে জানতে চাইলে গুঞ্জন বলল জাংকুকের কোলে ছিল, হয়তো বাইরে নিয়ে গেছে। ফোনের অপর পাশ থেকে জাংকুকের হাসির আওয়াজ শুনে গায়ে কাটা দিল ফিয়ের। অচেতন মঞ্চে অন্য কিছুর বার্তা দিচ্ছে। নুহাকে পেয়েছো? আপনি কোথায় জাংকুক? 10 তলার উপরে, নুহাকে নিয়ে। নেমে আসুন প্লিজ, ওখানে কি করছেন? তোমার অদূরদর্শিতার ফল হয়তো এই বাচ্চাটা পাবে, জাস্ট একটুখানি ধাক্কা। না না জাংকুক প্লিজ, আমি তো আপনাকে ভয় দেখাচ্ছিলাম। সত্যি বলছি, আমি কখনোই এমন করব না। আমি কাউকে কিচ্ছু বলবো না। সত্যি সত্যি বলছি। আপনি কোথায় আছেন? হসপিটালের ছাদে, তুমিও এসো। জাংকুক ফোন রেখে ঠোঁট চেপে হাসলো। বোকাটাকে ভয় দেখিয়েছে, সে কি করে পারবে এই আদরে বাচ্চাটার ক্ষতি করতে? জাংকুকের চাপাদারের গালটা ঘষে দিল নুহার মুখে। ততক্ষণাৎ বাচ্চাটার ঠোঁট কুচকালো, তা দেখে হাসলো জাংকুক। আদো আদো কথা বলতে শিখেছে নুহা, সেই কথাতে জাংকুক তাকে শিখিয়েছে জিজু, কিন্তু নুহা তাকে বলছে জুজু। নুহা বলো জিজু। জুজু? জুজু তো ভূতের নাম, আমি কি ভূত? পাপ্পা কোথায়? পাপ্পা? ফি ছাদে এসে জাংকুককে দেখতে পেল। প্রচন্ড রাগ ঝেড়ে নুহাকে টেনে নিল সে। একটা বাচ্চা দিয়ে ভয় দেখান, বিবেক আছে আপনার? জাংকুক তার তের গাল টেনে দিল। আমার তে, প্রিয় তে, তোমাকে রাগলে এত সুন্দর লাগে কেন? ঢং করবেন না। ওকে, করবো না জান। জান ডাকবেন না। কেন রাখবো না? ভি মাথা নোয়ালো, ঠোঁট কুচকে বিরক্ত হয়ে তাকালো অন্য পাশে। জান শুনছো? আবার বললাম তো জান ডাকবেন না। কেন ডাকবো না? জান, আমার কেমন কেমন লাগে। জাংকুক খিলখিলিয়ে হেসে উঠলো। নুহা ফিয়ার কোল ছাড়িয়ে হাত বাড়িয়ে দিল জাংকুকের কাছে। জাংকুক তাকে কোলে তুলে নিল। আশেপাশে আকাশচুম্বী ভবনগুলোর মানুষেরা ব্যস্তময়। জাংকুক ভিকে আড়ালে টেনে নিল। তুমি শর্ত রাখবে তো? বলো, কোনো ছলনায় জড়াবে না?
জাংকুক, আপনি যত দ্রুত মানবেন আমি আপনার তে নই, তত দ্রুত এসব ঝামেলা থেকে নিজেও মুক্তি পাবেন। ওকে, আমি মানলাম তুমি তে নও, কিন্তু আমি তোমাকে গ্রহণ করেছি। তুমি সত্য, তুমি মিথ্যা, আর কিছু জানতে চাই না। ফি বিরক্ত হলো, জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে নুহাকে টেনে আনতে চাইলো, কিন্তু জাংকুকের শক্তির কাছে পেরে উঠলো না। ফির হাত মুচড়ে তাকে দেয়ালের সাথে রুদ্ধ করে বাঁকা হাসলো সে। তে, আমার তে। জাংকুক আচমকা ভিয়ের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। গভীর পরশে আলিঙ্গন করার আগে দূরত্ব বাড়ালো জাংকুক। ভিয়ের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ইতালিয়ান ভাষায় কিছু একটা বলে। জাংকুক কি বলল? সবটাই ভিয়ের মাথার উপর দিয়ে গেল। কি বললেন? ইতালিয়ান বউ হতে চলেছ, একটু আধটু জানতে হবে তো জান। মধ্যরাতে ঘুমে বিভোর ভি। থেকে থেকে বেজে উঠছে তার ফোন। জাংকুক কল করেছে। এই ছেলেটা মাঝরাতে বিরক্ত করে কি মজা পাচ্ছে। অপর দিকে জাংকুকের চোখে ঘুম নেই, মন থেকে বারবার প্রশ্ন আসছে, ভি যদি তাকে ছেড়ে যায়, ফিকে নিয়ে নিজ দেশে ফিরতে পারবে তো? সব মিলিয়ে জাংকুকের অবস্থা মাতাল মাতাল। নিজেকে দমিয়ে না রাখতে পেরে বারবার ফোন করছে তার দিকে। ভি ঘুম ঘুম অবস্থায় জাংকুকের ফোন তুললো। হ্যালো? ঘুমে? তো এই রাতে কি অন্যকে জ্বালাবো? সেটাই তো করছো। আমার ঘুম হারাম হয়ে গেছে। প্লিজ তে, ভিডিও কলে আসো, তোমাকে দেখতে চাই। ফোন রাখুন, আর যদি বিরক্ত করেন তবে। এলোমেলো হলো ভিয়ের কথা। জাংকুককে জড়ানো কণ্ঠে বকতে থাকলো সে। অপরদিকে জাংকুকের ছটফট বাড়লো। কিছুক্ষণ আগে ঘুমের ওষুধ খেয়েও কোনো কাজ হলো না। তার দু চোখে ঘুম ধরা দিল না। কিছুতেই যখন চোখে ঘুম ধরা দিচ্ছিল না, তখন জাংকুক আরো দুটো ওষুধ খেলো। মন মস্তিষ্ক জুড়ে এই একটা মেয়ে খুনোপোকার মতো তার সবটা দখল করেছে, অথচ আড়ালে ক্ষয় করেছে তার একাকিত্বের আপন সুখ। তার কাছে এখন সুখের অপর নাম প্রিয় মানুষ, প্রিয়তে। আমার তে, একটা কঠিন অসুখে ভুগছি আমি। ওষুধটা রাত দিন 24 ঘন্টা সেবনের জরুরি হয়ে পড়েছে। ডাক্তার বলে দিয়েছে সারাক্ষণ সেই ওষুধটা সাথে নিয়ে ঘুরবেন, দেখবেন এই অসুখ সেরে যাবে। গত কয়েকটা রাত তোমার কাছাকাছি থাকার লোভে আমার ঘুম হয়নি। স্বেচ্ছায় ঝামেলা করতে বারবার তোমার কাছে ছুটে গিয়েছি। আজ আমার একা লাগছে, ভীষণ একা। তোমার রেখে যাওয়া এলোমেলো রুমটা আমি আর সাজাতে দেইনি। থাক না, পড়ে থাকুক ওভাবে। যতদিন না তুমি আসছো, রুমটা ওভাবেই থাকবে। ডাক্তারের পরামর্শে একটা ক্রিম খুঁজে পেয়েছি তোমার জন্য। ইতালিতে থাকা তোমার দেবর দেশে আসলে নিয়ে আসবে। মনে প্রশ্ন আসতে পারে, এই ক্রিম দিয়ে তোমার কাজ কি? গলায় যে দাগ দিয়েছি মনে আছে? এই দাগ সহজে গায়েব হয়ে যাবে। দাগ দেওয়া তো সবে শুরু, এমন হাজারো খানেক দাগ পড়বে। মানতে না চাইলেও তোমাকে মানতে হবে, সহ্য করতে হবে। তুমি কি সুন্দর ঘুমের রাজ্যে ডুব দিয়েছো, আর আমি? আমার চোখে ঘুম নেই জান। একটা ঘুমের ওষুধ খেয়ে কোনো কাজ হলো না, এবার দুটো খেয়ে ফেলেছি। গুরুত্বপূর্ণ কথাটা শোনো, আমার এই দীর্ঘ মেসেজটা তুমি যখন পড়ছো, মন থেকে ভেবে নিও তোমার ঠোঁটজোড়া তখন আমার দখলে। ভি ফোনটা ছুঁড়ে ফেললো বিছানায়। বেলা 12টা বাজে, এখন ঘুম ভাঙলো তার। জাংকুকের এই হাবিজাবি মেসেজ কেন যে সে মন দিয়ে পড়লো কে জানে। ভিয়ের মন আটকে গেল একটা লাইনে, এই মানুষটা 3টে ঘুমের ওষুধ খেয়েছে। দ্রুত গোসল ছেড়ে তৈরি হয়ে নিল ভি। যখনই রুম থেকে বের হবে এমন সময় ইঞ্জনের ফ্যাকাশে মুখটা দেখে ঘাবড়ে যায় সে। আম্মু, কি হয়েছে? জাংকুকের সাথে তোর বাবার গতকাল দেখা হয়নি, তাই ভাবলাম ছেলেটাকে আজ দুপুরে দাওয়াত করি, কিন্তু এই ছেলে আমার ফোন তুলছে না। কম করে হলেও 80টা ফোন দিয়েছি। ভিয়ের ভেতরটা কো ডাকছে। ঘুমের ওষুধ খেয়ে কি চিৎপটাং হয়ে গেছে নাকি? ফি নিজেও ফোন করেছে বেশ কয়েকবার, কিন্তু জাংকুক ফোন ধরছে না। মেসেজ ফোন দিতে দিতে ভিয়ের কেঁদে দেওয়ার অবস্থা হয়েছে। কি হয়েছে এই মানুষটার? গত রাতে ঘুম হয়নি, আর আজ যে ঘুম থেকে উঠতেই পারছে না। জাংকুক যখন আধো আধো চোখ খুললো, তখন বাজে দুপুর 2টা। দেয়াল ঘড়িতে সময়টা দেখে মাথায় হাত তার। আজ জাংকুক ভিয়ের সেই এলোমেলো রুমটায় ঘুমিয়েছে। বুকে চেপে আছে ভিয়ের রেখে যাওয়া ব্যবহৃত ওড়না, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভিয়ের লেহেঙ্গা। এই লেহেঙ্গা নিশ্চয়ই কায়ের বাড়ি থেকে এসেছে। যখনই কথাটা মাথায় এসেছে, সম্পূর্ণ লেহেঙ্গা যেভাবে পেরেছে ছেড়েছে। জাংকুক হাঁক ডেকে ডাকলো আঞ্জুমকে। স্যার, কিছু বলবেন? এই ভারী জামাটা নিয়ে যান, যেভাবে পারেন আগুন লাগিয়ে ছাই করে ফেলবেন। আঞ্জুম মাথা দুলিয়ে চলে যায়। জাংকুক উঠে চলে যায় নিজের কক্ষে। সারাটা শরীর ম্যাচ ম্যাচ করছে, মাথাটা কেমন ভারী হয়ে আছে। এই মুহূর্তে গোসল নেওয়া জরুরি তার জন্য। এলোমেলো পা ফেলে ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে কতক্ষণ দেখলো। টি শার্ট খুলে যখনই ঝর্ণার নিচে গেল, গায়ে পানি পড়তে সে ছিটকে দূরে সরে এলো। পিঠে ঘাড়ে বিভিন্ন অংশে পানি লাগায় ভীষণ জ্বলছে। জাংকুক পুনরায় আয়নার কাছে দাঁড়ায়।
বুঝতে পারে আসল কারণটা কি। তার তের নখগুলোর আসলে তার এই হাল। জাংকুক হাসলো। তের প্রতিটা স্পর্শে তার ভালো থাকার শুরুটা টানছে। লম্বা শাওয়ার নিয়ে কোমরে তোয়ালে জড়িয়ে বের হলো জাংকুক। বিছানায় ছোট ভাই জিহোপকে দেখে ভূত দেখার মতো অবস্থা তার। জিহোপ এখানে কি করছে? জিহোপ নাটকীয় ভঙ্গিমায় জড়িয়ে ধরলো জাংকুককে এবং মিষ্টি হেসে বলে, সারপ্রাইজ। ভাই, তোমার বাংলা শুনে এই দেশের লোকেরা কি হাসে না? কি বিদঘুটে বাংলা বলো তুমি, অথচ আমার বাংলা বলা দেখো একদম নিখুঁত। জাংকুক ঠোঁট বাঁকালো। জাংকুকের মুখে বাংলা কথা শুনলে যেখানে কানের তালা লেগে যায়, সেখানে জিহোপের বাংলা বলার ধরন সত্যি অসাধারণ। জিহোপ আর জাংকুকের চেহারার অনেকটা মিল থাকলেও জাংকুকের তুলনায় জিহোপ ফর্সা, লম্বায় জাংকুকের তুলনায় খাটো। ছেলেটা যেন রাখতে জানে না, সর্বদাই হাসি লেগে থাকে ঠোঁটের কোণে। এখানে কেন এসেছো জিহোপ? আহ ভাই, তুমি তুমি করো না তো, তুই করে বলো, অন্যরকম ফিলিংস আসে, বন্ধু বন্ধু ব্যাপার। এবার বল এখানে কেন এসেছিস? সেটা তুমি ভালো করে জানো কেন এলাম। আমায় পাহারায় রাখতে? ইয়েস। জাংকুকের ফোন বেজে উঠলো। ইউজুন ফোন করেছেন। তিনি জানিয়েছেন জাংকুকের সঙ্গে আজ তারা ডিনার করতে চান। জাংকুক দ্বিমত পোষণ করলো না। সে তো অপেক্ষায় কখন দেখা হবে তার তের সাথে। জাংকুক যখন ফোনে ব্যস্ত তখন তাকে জহুরি চোখে পরখ করছিল জিহোপ। ফোন রাখতে জিহোপ জাংকুককে বলে, তুমি নাকি বিয়ে এখন করবে না, তাহলে কি বিয়ে করে ফেলেছো? বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? এই কি সব হাবিজাবি বকছিস? পিঠে ঘাড়ে কিসের দাগ ব্রো? জাংকুক বিষম খেলো। ছোট ভাইটার সামনে লজ্জায় পড়লো সে। জিহোপ, তুমি ছোট ছোটর মতো থাকবে। ওকে ওকে। কপাল ফাটলো কি করে? ভালোবাসার ওভারডোজ সহ্য করতে পারেনি, কপাল ফেটে বেরিয়ে গেছে। জিহোপ হেসে ফেললো। ভাইয়ের মতিগতি তার যে সন্দেহ লাগছে। তুমি বিয়ে করবে না বলে মমকে আসতে বারণ করলে, তাই মম আমাকে পাঠিয়েছে তোমার খেয়াল রাখতে আর বেতালের মতো তোমার কাঁধে ঘুরতে। ড্যাড গ্রানি কেমন আছে? তারা ভীষণ এক্সাইটেড। তুমি কখন ভাবিকে নিয়ে যাবে? যাব, খুব শীঘ্রই যাব। জাংকুক এসেছে শুনে ভয়ে গুটিয়ে গেছে ভি। জাংকুকের আসার কথা ছিল রাতে, অথচ সে এই সন্ধ্যায় কেন এলো? কি উদ্দেশ্যে এলো? জাংকুকের গলার আওয়াজ খুব অল্প পাওয়া গেলেও তার ভাই জিহোপের হাসির শব্দে সারা বাড়ি মুখরিত। ছেলেটার এক একটা কথার বাঁকে সকলে হাসছে। হই হুল্লোড়ে মেতে আছে সারা ঘর। কারিনা এবং ইউজুন রান্নাঘরে সময় দিচ্ছে। এখনো তাদের কত রান্না বাকি। ভিয়ের বড় মামা চলে গেলেও ছোট মামা আসবেন ডিনারের সময়। নুহা ঘুমিয়ে আছে ভিয়ের কক্ষে। পর্দার আড়ালে জিহোপকে দেখে চোখ আটকে গেল ভিয়ের। পাশে বসে থাকা জাংকুকের সাথে চোখাচোখি হলেও ভি পুনরায় চোখ রাখলো জিহোপের পানে। এত কিউট কেন ছেলেটা, এত সুন্দর হাসি। ভিয়ের হৃদযন্ত্রের ধুকপুক বাড়লো। লজ্জা মিশিয়ে হাসলো সে। ওই আধা পাগল জাংকুককে কে বিয়ে করবে? জিহোপের মতো একটা ছেলেকেই তো সে চায়। আচ্ছা, জাংকুক যদি তার কেউ হয় তবে জিহোপ তার দেওর। ছি, কি সব ভাবছে ভি। জাংকুক কেমন করে তাকিয়ে আছে ভিয়ের পানে। নিজেকে আড়াল করে কক্ষে ফিরল সে। সুবিন এখনো সম্পূর্ণ সুস্থ নয়। বিছানায় আধশোয়া অবস্থায় কথা বলছেন তিনি। জাংকুক জিহোপকে মেসেজ করে বলে এদিকটা সামলাতে। সে এখন তার তের সাথে দেখা করতে যাবে। ফোন আসার বাহানায় জাংকুক উঠে গিয়ে ভিকে খুঁজতে থাকে। দরজা খোলা কক্ষে ভিকে পেয়ে যেতে জাংকুকের সময় লাগলো না। কক্ষে এসে দ্রুত দরজা বন্ধ করে জাংকুক। হঠাৎ তাকে দেখে চমকে গেল ভি। তার চমকে যাওয়া মুখ ভঙ্গিমা দ্বিগুণ বাড়ালো জাংকুক। আলতো হাতে ভিকে জড়িয়ে ধরে নিজেকে স্থির করলো। দ্রুত জাংকুককে ছাড়াতে চাইলো ভি, কিন্তু জাংকুক যে নাছোড়বান্দা, সে যে এই সুযোগ ছাড়বে না। তে আমার জান, কেমন আছো? ভালো। আমাকে মিস করছো? না। ঝোবের দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? কই, আমি দেখেছি। এখন তুমি আমার দিকে তাকাও। দু হাতের আজলাই ভিয়ের গাল জড়ালো জাংকুক। তে আমাকে দেখো। আর কত দেখবো? দেখতে থাকো। দেখার মতো কিছু আছে? দেখার মতো কি দেখতে চাও? তোর ভাল লাগে না? জাংকুক ভিয়ের গালে ঠোঁট ছোঁয়ালো। পকেট থেকে একটি রিং বের করে আলগোছে পরিয়ে দিল ভিয়ের হাতে। নাও, বিয়ের গিফট। কিসের বিয়ে? আর এটা কেন দিচ্ছেন? হাত থেকে খুলেছে তো। ভি যে দেখিয়ে খুলতে নিলে জাংকুক ভিয়ের আঙ্গুলে কামড় বসায়। দুই পাটি দাঁতের পিষে ব্যথায় চিৎকারের আগে মুখ চেপে ধরলো জাংকুক। একদম বাড়াবাড়ি করবে না জান। তুমি সোজা, আমিও সোজা। তুমি বেঁকে গেছো মানে আমি সম্পূর্ণরূপে বেঁকে যাব। এমন কেন আপনি? যেমনই হই মেনে নেবে তো? আচমকা ফোন বেজে উঠলো ভিয়ের। কাই ফোন করেছে? এই ছেলেটাকে ফোন করার আর সময় পেল না। ভি ভয়ে ফোন তুললো না। জাংকুক ফোন তুলে ভিয়ের হাতে দিল।
কথা বলবে? বলবো না কেন? আচ্ছা বলো। জাঙ্কুক ফোনটা তার দের হাতে দিয়ে বিছানায় বসলো, পাশে টেনে বসালো তেকে। কাই আর ভিয়ের সব কথা নীরব দর্শক হয়ে শুনছিল সে। যখনই কাই ইমোশনাল কথা বলে ভিয়ের মন ঘুরাতে চাইলো, তখনই অপর পাশ থেকে ভিয়ের কোনো সারা শব্দ পেল না কাই। মেয়েটা কথার মাঝে কি উধাও হয়ে গেল? কাই ছাড়া শব্দ পাবে কি করে? দুটি মানবীর মনে তখন চলছিল উত্তাল ঝড়। ঝড়ের বর্ষণে ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে দুটি উষ্ঠের ছোঁয়া। ভিয়ের কানে আসছে কাইয়ের কথা, কিন্তু জাঙ্কুকের কারসাজির কাছে সে বারবার হেরে যায়। ক্রমশ জাঙ্কুকের আদরে হারিয়ে যায় তার ছোট্ট দেহখানি। ভি যতবার ইশারায় ফোন ধরতে যায়, জাঙ্কুক ততবার এক ধাপ এগিয়ে যায়। ভি বুঝতে পারে এই বদ্ধ উন্মাদ ছেলেটা চাই ভিয়ের অগ্রাধিকার তালিকায় একমাত্র সে থাকবে। ভিয়ের ছটফট বাড়তে জাঙ্কুক উঠে বসে। ভি দ্রুত ওড়না নিয়ে ঠোঁট মুছতে গেলে জাঙ্কুক হাত ধরে ফেলে। খবরদার, এমন করলে আবার করব, কিন্তু এবার থুতু না খাইয়ে ছাড়বো না। আমি কিন্তু ভালো ছেলে নই।